তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো আজকে আমরা করব এবিটিএ বইয়ের পেজ 118 এমসিকিউ আর এসএকিউগুলো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধন কত হবে? তাহলে কিভাবে করব? দেখো কি বলেছে, আমরা জানি I ইকুয়াল টু পি আর টি বাই 100। আই বলে দিয়েছে হচ্ছে সরল সুদ এক্স, পি আমাদের বার করতে দেবে সুদের হার হচ্ছে এক্স, আর বছরও এক্স বাই 100। তাহলে এই এক্স আর এই এক্স কেটে গেল, তাহলে পি সমান সমান কত হলো? 100/x। অপশন কোথায়? 100/x, অপশন সি। সেকেন্ড কোশ্চেন দেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 ও 4, তাহলে সমীকরণটি কত? দেখো আমি কি বলেছি, দুটো বীজ, ধরো একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা হলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটাই হয়। তাই এখানে বীজ দুটো কি বলে দিয়েছে? দেখো বীজ দুটো বলে দিয়েছে 3 আর 4। তাহলে সমীকরণটা কি হবে? x² মাইনাস 3 প্লাস 4x প্লাস 3 ইন্টু 4 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? x² 4 আর 3 7 মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। দেখো ফার্স্ট অপশন, ঠিক আছে। তো চলো, বলেছে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c কত? 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a:b:c কত? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই যে ফার্স্টের যে ধ্রুবকগুলো আছে, এখানে কত আছে? 2 3 4। এই 2 3 4-এর লসাগু নেব। দেখো লসাগু কত, এদের লসাগু কত বেরোচ্ছে? 12 বেরোচ্ছে। এই 12টাকে এই 3টে দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? 2a/12, 3b/12, 4c/12। তাহলে এটা কত হচ্ছে? দেখো 6 দুগুণী 12, 3 4 12, 3 4 12। তাহলে একটা কত বেরোচ্ছে? a/6 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/3। তাহলে a:b:c কত হবে? এ দেখো 6:4:3, 6:4:3। তাহলে দেখো অপশন 6:4:3, অপশন 3 ডি। আচ্ছা, যদি এক্স ভ্যারিয়াস ওয়াই হয় তখন অপশনগুলির মধ্যে কি হবে? দেখো, যদি এক্স ভ্যারিয়াস ওয়াই হয় তাহলে আমরা এক্স সমান সমান কে ওয়াই লিখতে পারবো। কেটা ধ্রুবক, এখানে কে ইকুয়াল টু ধ্রুবক, ওকে। তাহলে দেখো বোথ সাইডে যদি আমি স্কোয়ার করি তাহলে এখানটা কি আসবে? কে x² সমান সমান k²y²। দেখো এটা k²টাও তো ধ্রুবক, তাহলে x² সমান সমান ধ্রুবক ইন্টু y²। এখান থেকে আমরা কি লিখতে পারবো? x² ভ্যারিয়াস y²। দেখো কোথায় গেল x² ভ্যারিয়াস y², অপশন ডি। 5 নম্বর বলেছে 1 রেডিয়ান পরিমিত কোণটি কত হবে? কোণটি কি হবে? একটা সূক্ষ্মকোণ হবে, সমকোণ হবে, স্থূলকোণ হবে, না সরলকোণ হবে? এটা কিভাবে বার করব? দেখো আমরা কি জানি? 1 ডিগ্রি নয়, আমরা জানি পাই রেডিয়ান সমান সমান কত হয়? পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, তাই তো জানি। তাহলে 1 রেডিয়ান মানে কত? 180/পাই, তাই তো। আচ্ছা, এইবার এখানে আমি যদি মানটা বসাই তাহলে কি হবে? দেখো 180, পায়ের মান কত? 22/7, তাই তো। এবার এটা কাটো, 9 দুগুণে 18, 0 11। তাহলে কত হচ্ছে? 630/11। দেখো এটা যদি আমি
ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 5 দিয়ে যাচ্ছে, 5 7 0 6 66 4, ঠিক আছে। তার মানে 56 ডিগ্রি, তারপরে সামথিং আরও, এটা এগুলো আরও হবে 56 ডিগ্রি, তারপর সামথিং হবে 56 ডিগ্রি। মানে কি, এটা একটা কোণ যদি 90 ডিগ্রির ছোট হয় তাহলে সেটাকে কি বলে, সূক্ষ্মকোণ। তার মানে 1 রেডিয়ানটা সূক্ষ্মকোণ হবে। তাহলে অপশান এ, সূক্ষ্মকোণ অপশান, ঠিক আছে। পরেরটা দেখো কি বলেছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। কি হবে, দেখো √125, এটাকে আমরা কি লিখতে পারবো, 5 গুণ 5 গুণ 5, তাহলে এটাকেই আমরা 5√5 লিখব। এবার 5√5 থেকে -√5 বিয়োগ করলে কত আসবে, 4√5, তাই তো। দেখো এখানে 4√5 কোনো অপশানে নেই, অপশান আছে, তোমাদের মনে হতে পারে এটা কোনোটি নয় হবে, কিন্তু এটা কোনোটি নয়, অ্যান্সারটা হবে না। ওকে, অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে, দেখো এটা একটু আমাদের করতে হবে, 4√5 তো 4কে যদি আমি রুটের ভিতরে নিয়ে যাই তাহলে 4 × 4 লিখতে পারবো, আর 5টা তো রুটের মধ্যে আছেই, তাহলে 16 × 5 কত, 80, 580। দেখো √80 অপশান আছে, অপশান হবে এ। ওকে, আচ্ছা পরের অঙ্ক দেখো, বলেছে ax² + bx + c = 0 হলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত হলে a + c এর মান কত। আচ্ছা দেখো, ax² + bx + c = 0 বলেছে এই সমীকরণটার যে দুটো বীজ, সেই দুটো বীজ একে অপরের অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। মানে যদি এই সমীকরণটার একটা রুট আলফা হয় তাহলে অপর রুট হবে -1/α। কেন, আলফার অনন্যক কত, 1/α, আর আলফাটা যেহেতু প্লাসে আছে আর এর অপর বীজটা মাইনাসে হবে, তাই তো। আচ্ছা দেখো, আমরা আরেকটা জিনিস জানি, যদি আলফা আর বিটা দুটো আলাদা আলাদা বীজ হয় তাহলে আলফা প্লাস বিটার মান কত হয়, -b/c, আর আলফা বিটার মান কত হয়, c/a। এটা -b/a হবে, এটা c/a, ঠিক আছে। তাহলে এই একটা সমীকরণের বীজ দুটি যদি আলফা আর -1/α হয় তাহলে এই দুটোর গুণফল কি হবে, c/a হবে। তাহলে দেখো আলফা আলফা কেটে গেল, তাহলে a - a = c হবে, তাহলে a + c = 0 হবে। তাহলে দেখো a + c এর মান কত, a + c এর মান হবে 0। অর্ধবৃত্তস্থ কোণ কত, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এটার উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা √3 - 5 এর অনুবন্ধীকরণে কত, অনুবন্ধীকরণে করলে কত হয়, রুটের আগের সাইনটা চেঞ্জ হয়, তার মানে হয় -√3 - 5, এটার অনুবন্ধীকরণে -√3 - 5, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক বলেছে কি, দেখো যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো, এটা কি, কেন্দ্রীয় প্রবণতার মাপক। আচ্ছা দেখো পরেরটা দেখো, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। দেখো ঠিক আছে, এই ধরো সেই পোস্টটা, আর এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, এরকমই হয়। দেখো যখন 60 ডিগ্রি, তখন একটা অন্য কালি দিই তাহলে বুঝতে পারবে, যখন 60 ডিগ্রি এটাই তো ছায়ার দৈর্ঘ্য, এটাই তো সেই স্তম্ভটা। হ্যাঁ, যখন 60 ডিগ্রি তখন দেখো ছায়াটা কীরকম হচ্ছে, ছায়াটা এইটুকু হচ্ছে, কিন্তু যখন কোণটা
30 ডিগ্রি, তখন ছায়াটা কীরকম হচ্ছে? তখন দেখো ছায়াটা এতটা হচ্ছে। তাহলে 30 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি হয়, 30 ডিগ্রিতে ছায়াটা এখান থেকে এতটা হচ্ছিল, আর 60 ডিগ্রিতে ছায়াটা এখান থেকে এতটা হচ্ছে। তাহলে 30 ডিগ্রি থেকে যখন বৃদ্ধি পেয়ে কোণটা 60 ডিগ্রি হবে, তখন কোণটা কি হবে? তখন ছায়ার দৈর্ঘ্যটা হ্রাস পাবে। ওকে, আচ্ছা, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়। তাহলে চোঙ আর গোলকের আয়তন সমান হবে। আমরা জানি কোনো কিছু ধরো সেটা গোলক, কোনো কিছুর একটা জ্যামিতিক আকারের যে 3D পিকচারগুলো থাকে, সেগুলো থেকে যদি গলিয়ে আমরা অন্য একটা কিছু তৈরি করি, তাহলে কি হয়? যে জিনিসটা ভেঙে আমরা তৈরি করছি আর যে জিনিসটা নতুন তৈরি করছি, সেই দুটোর আয়তন সমান হয়। পরের অঙ্ক দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 7 হয়, তাহলে সংখ্যা দুটো কী হবে? সংখ্যা দুটো তাহলে কত হবে? সংখ্যা দুটো হবে 2 × 7 মানে 14, আর এটা হচ্ছে 3 × 7 মানে 21। তার মানে ফার্স্টের স্টেটমেন্টটা ট্রু, মানে সত্য। আচ্ছা, এটার যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ধরো আমি দুটো সংখ্যা নিলাম, কত নেব? ধরো আমি নিলাম 16 আর 48। ওকে, 16 আর 48 দুটো ধরো সংখ্যা নিলাম আমি। ওকে, দেখো এই দুটো সংখ্যার লসাগু কত হবে? দেখো 4 দিয়ে আমি যদি কাটি, 4 × 4 = 16, 4 × 12 = 48। আবার যদি আমি 4 দিয়ে দিই, 2 × 2 = 4, 3 × 4 = 12, আর দিয়ে যাবে না। তার মানে এই দুটোর লসাগু হচ্ছে 16। ওকে, এবার দেখো এই দুটোর যদি আমি অনুপাত বার করি, তাহলে দেখো কি হবে? 4 যদি 4 দিয়ে কাটি, 4 × 4 = 16, 4 × 12 = 48। আবার যদি 4 দিয়ে কাটি, 4 × 4, 3 × 4 = 12, 1:3 হচ্ছে, তাই তো? এবার দেখো আমি কি এবার আমাদের দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, সংখ্যা দুটোর অনুপাত দিয়ে দিয়েছে। আমরা এই সংখ্যা দুটো 16 আর 48 ধরেছি, সংখ্যা দুটোর অনুপাত 1:3 আসছে, তাই তো? এবার দেখো আমি কি বললাম, ওই সংখ্যা দুটোর গসাগু বলে দিয়েছে। এবার দেখো আমরা যে সংখ্যা দুটো ধরেছি, সেই সংখ্যা দুটোর গসাগু হচ্ছে 16। তাহলে সংখ্যা দুটো কী হবে? 16 × 1 মানে 16, আর 16 × 3 মানে 48। দেখেছো সংখ্যা দুটো সেম আসছে। এটা আসছে কেন? কেননা গসাগু মানেই হচ্ছে সব দুটোর মধ্যে যেটা কমন, সব থেকে বড় কমনটা আমরা বাদ দিচ্ছি, তাই জন্যে এটা আসছে। তো ফার্স্ট স্টেটমেন্টটা হচ্ছে সত্য। পরেরটা কি বলেছে? বলেছে x² + x + 1 বীজদ্বয়ের সমীকরণ দেয় বীজদ্বয় বাস্তব। আচ্ছা, সমীকরণ দেয় বীজদ্বয়ের বাস্তব মানে কি? যদি b² - 4ac এটার মান 0 বা 0 থেকে বড় হয়, তাহলে বীজ দুটো বাস্তব হয়। আর যদি b² - 4ac এটার মান 0 থেকে কম হয়, তখন আমরা বীজ দুটো বলবো অবাস্তব হবে, তাই তো? তাহলে দেখো কি বলেছে সমীকরণটা, x² + x + 1, x² + x + 1। তাহলে এক্ষেত্রে b² - 4ac কত হবে? b মানে কত? 1, 1² - 4 × 1 × 1, তাহলে 1² - 1 মানে হচ্ছে -3। এটা কত আসছে? 0 থেকে ছোট, তার মানে বীজ দুটো কী হবে? বীজ দুটো অবাস্তব হবে। তাহলে এটা বলেছে বাস্তব হবে, তার মানে এই স্টেটমেন্টটা ফলস। ওকে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ধরো আমি প্রথমে ধরে নিলাম একটা ঘনকের আয়তন একটা ঘনকের ধার, প্রত্যেকটা ধার a, তাহলে সেই ঘনকটার আয়তন কত হবে? a3।
তাই তো বলেছে প্রতিটি ঘনকের ধার দ্বিগুণ করা হলে এ ছিল, এখন বেড়ে সেটা কত হয়ে যাবে 2a, তাই তো 2a হলে এর আয়তনটা কত হবে 2a তার কিউব, তার মানে কত হবে 8a কিউব। আগে ছিল a, আগে আয়তন ছিল a, এখন আয়তন হচ্ছে 8a কিউব, তাহলে কত বেড়ে যাচ্ছে 8 বেড়ে যাচ্ছে, 8 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে এখানটা বলেছে 4 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে না, এটা ফলস, এটা 8 গুণ বাড়বে। এ পরের অঙ্কটা দেখো, এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার, সি এ ইস টু বি স্কোয়ার, এটার যৌগিক অনুপাত বার করতে হবে। যৌগিক অনুপাত কীভাবে বার করব, এ বি ইস টু সি স্কোয়ার, এটা একটা দিয়েছে, বিসি ইস টু এ স্কোয়ার আর সি এ ইস টু বি স্কোয়ার, এটাই দিয়েছে। এবার আমরা কি করব, প্রথম পদগুলোর গুণফল বার করব, এ বি ইন্টু বিসি ইন্টু সি এ ইস টু দ্বিতীয় পদগুলির গুণফল সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কি বেরোচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এই বি স্কোয়ার কাটা, এ সি স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, তাহলে 1:1, তাহলে 1:1 হচ্ছে অপশন, এটা ট্রু হবে। ওকে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের আয়তন ক্ষেত্রফল সমান হবে। আচ্ছা দেখো, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য, চোঙ মানে কত, এইরকম একটা চোঙ, ঠিক আছে, এটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 2, ঠিক আছে। বলেছে চোঙটির উচ্চতা যে কোনো হতে পারে, উচ্চতা এখানে আমাদের বলে দেওয়া নেই, উচ্চতা আমি ধরে নিলাম h, ঠিক আছে। তাহলে চোঙটির আয়তন ও বক্রতলের সাক্ষ্যমান ক্ষেত্রফলের সাক্ষ্যমান কত। আচ্ছা, চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ, তাই তো। এবার দেখো পাই আর এর মান তো দিয়ে দিয়েছে 2 স্কোয়ার, এইচ এর মান দেয়া নেই, আমি এইচই ধরলাম, আর এটা 2 পাই আর মানে 2 এইচ, দেখো এই এইচ কেটে গেল, এই পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে 4:4, তার মানে কত হচ্ছে 1:1, তাহলে ক্ষেত্রফলের সাক্ষ্যমান সমান হবে, হ্যাঁ মানে 1:1 মানে তো সমান, তাই না, 1:1 মানে তো সমান, তার মানে এটাও সত্য হবে, এটাও ট্রু হবে। আচ্ছা দেখো 3, 14, 18, 20, 5 এর মধ্যমা নির্ণয় করতে বলেছে। 3, 14, 18, 20, 5, এটাকে এই কোনো সংখ্যা দেয়া থাকলে, সংখ্যা কোনো একটা সিরিজ দেওয়া থাকলে আমরা কি করব, প্রথমে ওই সিরিজটাকে ছোট থেকে বড় সাজাবো অথবা বড় থেকে ছোট সাজাবো। আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, দেখো কি হবে 3, 4, 14, 18, 20, তাহলে ঠিক এটার মাঝের সংখ্যা কটা কোনটা, দেখো 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, তাই তো 5 ফিফথ মানে ফিফথ সংখ্যা মানে কি 5টা কি বিজোড়, বিজোড় সংখ্যা থাকলে কি হয়, এন 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 যদি সংখ্যা থাকে, এনটা যদি বিজোড় হয় তাহলে কি হয় n+1/2, এততম সংখ্যাটাই হবে হচ্ছে ওটার মধ্যমা। তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে 5 + 1/2, তার মানে কত 6/2 মানে 3, মানে থার্ড সংখ্যাটাই হবে হচ্ছে এটার মধ্যমান, তাহলে কত 1, 2, 3 মানে 14 হবে এটার মধ্যমা, তাহলে এটার মধ্যমা দিয়ে দিয়েছে 18, তাহলে এটাও হবে ফলস। ওকে, চলো নেক্সট অঙ্ক।
দেখো এখান থেকে আমাদের 2 নম্বরের কোশ্চেন শুরু হচ্ছে। তো চলো শুরু করো। এক সেকেন্ড একটু ধরো। দেখো কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কোনো টাকার মাসিক সুদ 1 টাকা হলে 1 টাকা তা নির্ণয় করো। আরেকবার কোশ্চেনটা করি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ, দেখো আর বলে দিয়েছে 5%, ঠিক আছে, মাসিক সুদ বলে দিয়েছে 1 টাকা, মানে প্রত্যেক মাসে 1 টাকা করে পায়। আর কত টাকার মূলধন, মূলধন কত টাকা হবে, তার বছরটা যেহেতু বলা নেই, বছরটা আমরা 1 বছর ধরে নেব, মূলধনটা আমাকে বার করতে হবে, তাই তো। কিভাবে বার করব, দেখো আমরা ধরি আসল পি সমান সমান পি, সুদের হার সমান সমান কত 5%, তাই তো। আর মাসিক সুদ সমান সমান কত 1 টাকা। আর বছর সমান সমান 1 বছর, তাই তো। এবার দেখো আই ইকুয়াল টু পি আর টি বাই 100, সরি বছর না 1 মাস বলে দিয়েছে, মাসিক সুদ বলে দিয়েছে 1 মাস। আচ্ছা 1 মাসে কত টাকা হচ্ছে 1 টাকা, আই পিটা পি, সুদের হার 5। আচ্ছা দেখো 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 মাসে কত হবে 1/12 বছর, তাহলে এই টিটাকে তো সবসময় আমরা বছরে লিখব, তাহলে এখানে হবে 1/12 ইন্টু 100, দেখো 5/12 5 গুণি 10 0, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে 240, তাহলে পি এর মান কত 240 টাকা হয়ে গেল। চলো পরের অঙ্ক, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 ও 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত। ওকে দেখো দেখো বলেছে দুজনের মোট লাভ সমান সমান 1500 টাকা, তাই তো। দুজনের মোট লাভ সমান সমান 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা। দেখো রাজীবের মূলধন 6000 টাকা, আর আফতাবের মূলধন ধরে নিচ্ছি x টাকা, তাহলে মূলধনের অনুপাত কত, অনুপাত কত হবে 6000:x, আর রাজীবের লাভ 900 টাকা, তাহলে আফতাবের লাভ কত হবে, আফতাবের লাভ দেখো দুজনের লাভ 1500 টাকা, রাজীবের যদি 900 টাকা হয় আফতারের কত হবে 1500 থেকে 900 বিয়োগ দিতে হবে, তার মানে কাটতে হবে 400 টাকা, সরি 600 টাকা, 600
ঠিক আছে। এবার দেখো আমরা জানি কি মূলধনের যেটা অনুপাত হয় সেটাই লাভ্যাংশের অনুপাত হয়। তাহলে মূলধনের অনুপাত আমরা কত পেয়েছি, 6000:x। এটাকেই তো আমরা এরকমভাবে লিখতে পারবো। আবার দুজনের রাজীব আর আফতাবের মূলধনের অনুপাত কত, 9000 আর 600। তাহলে আমরা 900 আর 600, 900:600 এরকম লিখতে পারি। দেখো এই দুটো কেটে গেল, তাহলে দেখো 3 তিরিকে 9, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 0 0 0। তাহলে এক্সের ভ্যালু কত, 4000 টাকা। তাহলে আফতাবের মূলধন কত হবে, 4000 টাকা। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক কি বলেছে, কে x² + 2x + 3k = 0 হলে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত। কে x² + 2x + 3k, 2x + 3k = 0 এটা বলে দিয়েছে। বলেছে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। আচ্ছা লিখবো কি, লিখবো ধরি সমীকরণটির বীজদ্বয় সমান সমান আলফা আর বিটা। তাহলে আলফা প্লাস বিটা কী হবে, আমি এইমাত্রই বললাম -b/a, -b/a মানে এখানে কত, আচ্ছা এখানে x² হবে না k² আছে, কে x² আছে, দেখো আমি একটু ভুল লিখেছি, কে x² + 2x + 3k, কে x²। ওকে, তাহলে আলফা প্লাস বিটা কী হবে, -b/a, b মানে কত, b মানে এখানে 2, a মানে k, -2/k। আর আলফা ইন্টু বিটা কত হবে, c/a, তাহলে এখানে c কত 3 আর a মানে k, তাহলে 3/k, তাই তো 3k/k, তাহলে মানে 3k কেটে গেল। এবার বলেছে দেখো এর বীজদ্বয়ের যোগফল আর গুণফল সমান। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারবো কি, লিখতে পারবো শর্তানুসারে এই -2/k = 3, তাহলে k এর মান কত হবে, -2/3। এটাই অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখো, বলেছে a:b 3:2 হলে b:2c 3:2 হলে a + b আর b + c এর মান কত। a/b = বলেছে 3/2, b/c বলে দিয়েছে 3/2। ওকে, আচ্ছা এটা কিভাবে করব, আমরা বিটাকে সমান করব। দেখো এখানে যদি আমি উপর নিচে 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 9/6 হচ্ছে। আর এখানে যদি আমি উপর নিচে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 6/4 হচ্ছে। দেখো এখানেও b এর মান 6 এসে গেল, এখানেও b এর মান 6 এসে গেল। তাহলে আমরা a:b:c লিখতে পারবো 9:6:4, তাই তো। তাহলে এবার সাধারণ অনুপাত ধরি, সাধারণ অনুপাত x, তাহলে a সমান সমান কী হবে 9x, b সমান সমান কী হবে 6x, আর c সমান সমান 4x, তাই তো হবে। তাহলে আমাকে কী বার করতে দিয়েছে, a + b = b + c। তাহলে আমরা কী বার করব, a + b = b + c। দেখো a + b কত হবে, 9x + 6x মানে কত হচ্ছে 15x, b + c হবে 6 + 4 10x। দেখো এই x কেটে গেল, 3 × 5 = 15, 5 × 2 = 10, 3:2 অ্যান্সার হলো। পরের অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটি সমান দৈর্ঘ্যের
এ ও বি 60 ডিগ্রি আর সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো কি বলেছে, এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো জ্যা, এই ধরো একটা জ্যা আর এই ধরো একটা জ্যা, ঠিক আছে। এটা ধরো সিডি আর এটা এ বি। ওকে, কি বলেছে দেখো, এ বি আর সিডি দুটি জ্যার দৈর্ঘ্য সমান। এ বি আর সিডি দুটো জ্যার দৈর্ঘ্য সমান। আচ্ছা, দুটো সমান জ্যা কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত হবে, তাই জন্য আমরা কখনোই এই আঁকাটা এরকমভাবে আঁকতে পারবো না, একই দিকে দুটো জ্যা হওয়া সম্ভব নয়, আমাদের আঁকাটা এটাই হবে, তাই তো। বলেছে এ ও বি 60 ডিগ্রি, এ ও এই এ ও বি, ঠিক আছে। এটা বলে দিয়েছে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধটা বার করতে হবে, তাই তো। দেখো দেখো তুমি ট্রায়াঙ্গেল এ ও বি এর কোণ এ ও বিটা কি 60 ডিগ্রি। আবার দেখো ট্রায়াঙ্গেল এ ও সমান সমান ও বি হবে তো, কেন হবে, কেননা এ ও আর ও বি দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ। এ ও আর ও বি যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটাও সমান হবে, তাহলে আমরা লিখতে পারবো কোণ এ ও কেন, কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ, তাই তো। এবার দেখো তাহলে কোণ ও বি এর মান কত, ও এ বির মান কত, ও বি এ বা ও এ বির মান কত। দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই তো। 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি চলে গেল, তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিটাই দুটো সমান ভাগে ভাগ হবে, তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে না, তাই তো। তাহলে আমরা লিখতে পারবো কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ 180 মাইনাস 60/2, মানে কত হচ্ছে 60 ডিগ্রি। এবার বলো একটা ত্রিভুজের যদি তিনটে কোণ 60 ডিগ্রি হয়, তার মানে সেটা কি হয়, তার মানে সেই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়। তাহলে আমরা এরপরে লিখতে পারবো, সুতরাং এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। তাই তো। আবার দেখো আমাদের অঙ্কে বলে দিয়েছে সিডির যা মান আর এবির মান সমান, আমাদের সিডি আর এবির মান বলে দিয়েছে সমান, তাই তো। তাহলে সি কত বলে দিয়েছে 6 সেমি, দেখো বলে দিয়েছে 6 সেমি, তাহলে সিডি যদি 6 সেমি হয় তাহলে এবিটাও 6 সেমি হবে। এবার বৃত্তের ব্যাসার্ধ মানে কি, এ ও নাহলে বিও তো। এবার এ ও বি তিনটে সমবাহু ত্রিভুজ, তাহলে এই এ ওর মানও 6 সেমি হবে, বি ও বির মানও 6 সেমি হবে, বোঝা গেল। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 6 সেমি। আচ্ছা দেখো নেক্সট অঙ্ক, ত্রিভুজ এবিসি এর এ বি
সমান সমান 2a মাইনাস 1 দিয়ে দিয়েছে, এসি সমান সমান 2√2a দিয়ে দিয়েছে, আর বিসি সমান সমান 2a প্লাস 1 দিয়ে দিয়েছে। তাহলে কোন বিএসির মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো কিভাবে বার করব। এবির মান বার করব। এবির মান কত? এবি সমান সমান 2a মাইনাস 1, এসি সমান সমান 2√2a, এসি সমান সমান 2√2a, আর বিসি সমান সমান 2a প্লাস 1। তাই তার এরপর দেখে নিই 2a প্লাস 1। তাহলে কোন এবিসির মান কত বার করতে দিয়েছে। আচ্ছা, এবির মান যদি 2a মাইনাস 1 হয়, তাহলে এ বি স্কোয়ারের মান কত? 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে কত হবে? 4a স্কোয়ার মাইনাস 8a প্লাস 1, সরি 8a না 4a, তো এটা 4a হবে। ওকে, এবার দেখো, আর এ সি স্কোয়ার সমান সমান কী হবে? 2√2a তার হোল স্কোয়ার, মানে কত হবে? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8a, ঠিক আছে। আর বিসি তার হোল স্কোয়ার, এটা কত হবে? 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, এটার মান কত হবে? 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার বার করি, তাহলে কত হবে? 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস এসি স্কোয়ার মান কত? 8a, তাহলে কত হবে? 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, তাই তো? তাহলে দেখো, এটার মানেই তো 2a প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটার মানে বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারছি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার। দেখো, আমি যদি এরকম ত্রিভুজটা আঁকি, তাহলে আমি যদি ভুল হলো আঁকাটা, এ বি সি এরকম নাম দিই, তাহলে দেখো আমরা এখানটা এরকম লিখতে পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার, তাই তো? এরকম আমরা লিখতে পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি? ট্রায়াঙ্গেল বি এ সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ বি এ সির মান কত? 90 ডিগ্রি। দেখো, কোণ বিএসির মান চেয়েছে, এটার মান হবে কত? 90 ডিগ্রি। হলো। চলো নেক্সট অঙ্ক। বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের অনুপাত কত? আচ্ছা, দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাসের সব তিনটের দৈর্ঘ্যই, তিনটের ব্যাসের দৈর্ঘ্যই সমান হবে, আবার উচ্চতার দৈর্ঘ্যই সমান হবে। দেখো কিভাবে করব? ধরো আমি ধরি প্রতি ক্ষেত্রে ব্যাসার্ধটা আমি ধরছি আর, আর উচ্চতা আমি ধরছি এইচ, ঠিক আছে? তাহলে দেখো কি কি বার করতে হবে? চোঙ, শঙ্কু আর গোলকের আয়তন বার করতে হবে। তাহলে চোঙের আয়তন কত? চোঙের আয়তন কত হয়? পাই আর স্কোয়ার এইচ।
শঙ্কুর আয়তন কত হয় 1/3 πr²h, আর গোলকের আয়তন কত হয় 4/3 πr³। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বলেছে কি, কোথায় গেল, দৈর্ঘ্যের ব্যাস আর উচ্চতা সমান, তাই তো, দৈর্ঘ্যের ব্যাস আর উচ্চতা সমান, তার মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসটা কত হবে 2r হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারবো 2r সমান সমান h, তাই তো। এবার দেখো তাহলে h সমান সমান আমরা কি লিখতে পারবো, এই সমান সমান আমরা 2r লিখতে পারবো। তাহলে দেখো এই চোঙের আয়তনটাকে h এর জায়গায় আমি 2r লিখতে পারবো, তাহলে কত হবে 2πr³ হয়ে যাবে। সেম ভাবে 1/3 πr², h এর জায়গায় আমি 2r লিখতে পারবো, তাহলে এটা কত হবে 2/3 হবে, আর এটা 4/3 πr³ হবে। তাহলে চোঙের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন ইস্টু গোলকের আয়তন কত হবে, চোঙের আয়তন কত হবে 2πr³, শঙ্কুর আয়তন 2/3 πr³, আর গোলকের আয়তন 4/3 πr³। দেখো r³ কেটে গেল, পাই কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 2:2/3:4। দেখো ওপরে 1:1/3:2 হচ্ছে, এবার কত হচ্ছে 3:1:6, তাহলে অপশন কত হবে 3:1:6, অপশন না অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। বলেছে কি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ হলে উচ্চতা এইচ হলে AH/V এর মান কত। এটা আগের দিনের ক্লাসে আমি করে দিয়েছি এই অঙ্কটা, সেম অঙ্ক, শুধুমাত্র VAH এর জায়গায় অন্য কিছু ছিল, তাও আরেকবার আমি করে দিচ্ছি। এখানে দেখো কি বলেছে, শঙ্কুর আয়তন ভি বলে দিয়েছে, শঙ্কুর আয়তন ভি হলে কত 1/3 πr²h, ভূমিতলের ক্ষেত্রফল এ, তাহলে a = কত πr², আর উচ্চতা h, এই সমান সমান h। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে AH/V, AH/V এর মান কত πr², তাহলে πr², h এর মান কত h, v এর মান কত 1/3 πr²h, এই পাই কাটা গেল, এই r² কাটা গেল, এই h কাটা গেল, তাহলে কত হচ্ছে 3/1 সমান সমান 3, এটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এই জায়গাটা না একটু লিখতে হবে, লিখবে যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর, উচ্চতা h, তাহলে আয়তন হচ্ছে v = 1/3 πr²h, ভূমিতলের ক্ষেত্রফল πr², এই সমান সমান h, এগুলো একটু লিখে নেবে। 2 নম্বরের অঙ্কটা শুধু এটুকু করলে নাম্বার হয়তো নাও দিতে পারে, নাও কি নাম্বার দেবে না। আচ্ছা দেখো পরের অঙ্ক, দেখো sin2⁴ α প্লাস cos2⁴ α প্লাস 3 sin² α cos² α মান কত। দেখো sin2⁴ α প্লাস cos2⁴ α প্লাস 3 sin² α cos² α, তাহলে 3 sin²
থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার মান কত? আচ্ছা, দেখো কি হচ্ছে, এটাকে আমরা সাইন কিউব আলফা তার স্কোয়ার লিখতে পারি না, আমরা কি করতে পারি, আমরা সাইন স্কোয়ার আলফা তার কিউব লিখতে পারি প্লাস কস স্কোয়ার আলফা তার কিউব লিখতে পারি প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা লিখতে পারি। দেখো এটা এ কিউব প্লাস বি কিউব হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী হবে সাইন স্কোয়ার আলফা এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এতটা কি হলো, এ সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব প্লাস কস স্কোয়ার আলফা তার হোল কিউবের ফর্মুলা, আরও প্লাস আছে কি থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মান কত হবে, 1 হবে, কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়, তাহলে এটার মান কত হবে 1 মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফার মান 1 হবে প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এখানে ব্র্যাকেটে লিখে নেবে যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান সমান 1, ঠিক আছে। দেখো এটা কেটে গেল, তাহলে এটার ভ্যালু কত পড়ে থাকলো 1, তাহলে এটার ভ্যালু কত হবে 1। পরের অঙ্ক, ওকে চলো দেখো নেক্সট অঙ্ক, tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ডট 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 tan 99 এর মান কত? এটা কিভাবে করব, দেখো tan 1 ইন্টু tan 2 ইন্টু tan 3 ডট 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 tan 89 ডিগ্রি এরকম আছে। দেখো tan 1 tan 2 এরকমভাবে লিখতে লিখতে আমরা tan 45 পাবো, তারপর tan 46 পাবো, তারপর ডট 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 tan 89 পাবো, ডট 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 মানে কিন্তু এখানে আছে tan 2 এরপর tan 3 tan 4 এরকম করতে করতে 45 পাবো, তারপর 46 47 এরকম করতে করতে tan 89 পর্যন্ত আসতে পারবো, লিখতে পারবো। আচ্ছা দেখো এখান থেকে tan 1 ডিগ্রিকে 1 ডিগ্রি লিখছিলাম, tan 2 ডিগ্রিকে 2 ডিগ্রি লিখছি, ডট tan 45 ডিগ্রিকে 45 ডিগ্রি লিখছি। দেখো এই tan 46টাকে আমরা লিখতে পারবো tan 90 মাইনাস 44 ডিগ্রি, এটা মানেই তো tan 46 ডিগ্রি। তারপরেরটাই কি লিখতে পারবো tan 90 মাইনাস tan 90 মাইনাস 43 ডিগ্রি, এটা মানেই তো tan 47 ডিগ্রি, তার মানে এটার পরে 47 হবে, তার মানে সেমভাবে এরকমভাবে tan 89টাকে আমরা কি লিখতে পারবো 90 মাইনাস 1 ডিগ্রি, তাই তো, তাই দেখো এখানটা আমরা কি লিখতে পারবো tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট এটা আরেকবার লিখলি tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। দেখো এটাকে আমরা এখন কি লিখতে পারবো cot 44 ডিগ্রি, তারপর এটাতে cot 43 ডিগ্রি ডট 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 cot 40 না cot 1 ডিগ্রি। দেখো tan 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 করে tan 45 আসলো,
তারপর আবার cot 4 ডিগ্রি, 43 ডিগ্রি, 44 ডিগ্রি, 43 ডিগ্রি, 42 ডিগ্রি, এরকম করতে করে cot 1 ডিগ্রি পর্যন্ত আসবে। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি ডট tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি। দেখো cot 44 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো, 1/tan 44 ডিগ্রি, তারপর কি 1/tan 43 ডিগ্রি ইন্টু তারপর ডট 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 করে 1/tan 1 ডিগ্রি। দেখো এই 44 এই 44 কেটে গেল, এই 43 সাথে আগের 43 কেটে যাবে, এরকম করতে করতে সব কেটে যাবে, শুধুমাত্র কি পড়ে থাকবে, tan 45 ডিগ্রি। এটাই তো শুধু পড়ে থাকবে, tan 45 ডিগ্রি। এই পুরো সিরিজটাই শুধুমাত্র tan 45 ডিগ্রি পড়ে থাকবে। tan 45 ডিগ্রির মান কত, 1, তাহলে পুরো সিরিজটার মান কত হবে, 1। বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক। একটি পরিসংখ্যা গড় বিভাজন, আচ্ছা এই সেম এটা আগের দিন আমি সেম অঙ্ক সেম ডিজিটের আমি করে দিয়েছি, এটার আমি করছি না। এই অঙ্কটা যদি দেখতে চাও আগের ভিডিওটায় চলে যাবে, একদম লাস্টের দিকে অঙ্কটা আছে। আচ্ছা পরেরটা দেখো 6, 7, x, 8, y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x আর y এর মধ্যে সম্পর্ক কত। এটাও মনে হয় করা আছে কোনো একটা ভিডিওতে, তাও আমি করে দিচ্ছি। দেখো গড় মানে কি, প্রত্যেকটা সংখ্যার যোগফল প্লাস যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাটা। তার মানে এখানে এই সংখ্যাগুলোর গড় কত হবে, 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই কত হবে, যতগুলি সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6 মানে 6, তাই তো। এই সংখ্যাগুলোর গড় মানেই তো এটা। এবার এই সংখ্যাগুলোর তার মানে এটা সমান সমান কত হচ্ছে, দেখো 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 25, সরি 35। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কি করছি, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এই সংখ্যাগুলোর গড় কত বেরোলো, এটা বেরোলো, এটা বেরোলো তো। আবার আচ্ছা একটা পেজে নিই, দেখো কত বেরিয়েছে, 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6, এটাই বেরিয়েছে। তোমরা কি লিখবে, প্রথমে সংখ্যা সিরিজটা এরকমভাবে লিখে নেবে খাতায়, বলবে সংখ্যাগুলির গড় সমান সমান 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8, এই লাইনটা লিখবে, তারপরে 35 এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই সংখ্যাটার গড়, এতগুলি সংখ্যার গড় বলে দিয়েছে, গড় বেরিয়েছে আমাদের এইটা। আবার আমাদের বলেছে এই সিরিজটার গড় হচ্ছে 9, এটা বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে আমরা পরের লাইনে কি লিখতে পারবো, শর্তানুসারে সমান সমান 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান সমান 9। তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান 54। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 54 মাইনাস 35, তাহলে কত হচ্ছে 9, 3 × 4 = 5, 19। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে, 19। এটাই এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার কোথায় বোঝাতে সমস্যা হচ্ছে বা তোমাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। আর অন্য কোনো যদি টপিকে তোমরা ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করে লিখতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।